আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে আসলে কিছু সাধারণ কথাবার্তা বলতে চাচ্ছি। প্রথমে যে বিষয়টা বলতে চাই যে ট্রেডিং এর বটম লাইনটা আসলে কি? যে ট্রেডিং এর বটম লাইনটা হচ্ছে যে মার্কেটে যদি ভালো কোনো বাই সিনারিও না থাকে, সেই ক্ষেত্রে ক্যাশ ফ্রি থাকবে। এটা হচ্ছে ট্রেডিং এর বটম লাইন। যে মার্কেটে কোনো বাই সিনারিও নাই, কেনার কোনো সিনারিও নাই, আননেসেসারি ক্যাশ এঙ্গেজ অবস্থায় রাখা যাবে না। ক্যাশকে পোর্টফোলিওতে ফ্রি অবস্থায় রাখতে হবে। দিস ইজ দ্য ভেরি বটম লাইন অফ ট্রেডিং। যেমন লাস্ট কয়েকদিন ধরে মার্কেটে কোনো বাই সিনারিও নাই, সেল সিনারিও বলতেছি, কিংবা ক্যান্ডেল ওয়াইজ ইন্ডেক্সের রিফ্লেকশন ভালো হচ্ছে না, তার রিফ্লেকশন পাওয়া যাচ্ছে, কারেকশন হচ্ছে। সো এই সময় কিন্তু হাতে গোনা দুই একটা স্টক ছাড়া সকল স্টকে কিন্তু আসলে কারেকশনের ফ্লোতেই ছিল। এবং লাস্ট দিন কিন্তু কিংবা তার আগের দিন, এই ২ দিন কিন্তু আমরা ভালো কারেকশন এক্সপেরিয়েন্স করেছি। সো ট্রেডিং এ আগে মার্কেটকে বাই অফার করতে হবে, যে মার্কেটে বাই সিনারিও থাকতে হবে, সেটা ফলো করে আমরা আসলে ট্রেড প্ল্যানিং এ যাব। মার্কেটে যদি কোনো বাই সিনারিও অফার না করে, সো ক্যাশ ফ্রি রাখাটাই ওয়াইজ। সেকেন্ড যে বিষয়টা বলতে চাচ্ছি, ব্লেম গেম খেলা। সবাই শুধুমাত্র মার্কেটকেই ব্লেম করে, যে মার্কেট ভালো না, এই মার্কেটে কোনো গেইন করা যায় না, এই মার্কেটে কিছুই হবে না, কিনলেই কমে। সো মার্কেটকে ব্লেম করা বন্ধ করে। যদি কাউকে ব্লেম করতেই হয়, নিজেকে ব্লেম করেন। কারণ আপনি যে কোম্পানির স্টকটি কিনেছেন, নিশ্চয়ই সেই কোম্পানির কেউ আপনাকে এসে বলে নাই যে ভাইয়া আমার কোম্পানির স্টকটা কিনেন। আপনি হয়তো নিজের কথা শুনে, নিজে বুঝে, কিংবা অন্য কোনো কারো কথা শুনে এই স্টকটাতে ইনভলভ হয়েছে। এমন যদি হতো যে ওই কোম্পানির লোক আপনাকে বলেছে ভাই আপনি আমার কোম্পানির স্টক কিনেন, তাহলে কিন্তু আপনি ওই কোম্পানিকে, ওই মার্কেটকে ব্লেম করতে পারতেন। এমনও যদি হতো যে কেউ আপনাকে জোর করে কোনো স্টক কিনিয়েছে, সেই ক্ষেত্রে আপনি মার্কেটকে ব্লেম করতে পারতেন। যেহেতু আপনি স্বেচ্ছায় এই কাজটা করেছেন এবং স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, এখানে চড়াই উতরাই থাকে, এটা জেনেই যেহেতু আপনি এসেছেন, সো মার্কেটকে ব্লেম করা বন্ধ করে। খুব সহজ একটা প্রশ্ন করি, একদমই সিম্পল একটা কোয়েশ্চেন, যারা মার্কেটকে ব্লেম করেন তাদের জন্য, যে একটা স্টক কেনার পরে যদি সেই স্টকটার প্রাইস কমতে থাকে, সেই ক্ষেত্রে কি করা উচিত? এই প্রশ্নের উত্তর যদি আপনার কাছে না থাকে, আপনি ট্রেডিংই করেন কিংবা ইনভেস্টমেন্টের সাথেই থাকেন, এই প্রশ্নের উত্তর না জানলে আপনি এইখানে আসছেন মানে আপনি আসলে এখানে সুইসাইড করতে আসছেন। সো আপনি একটা স্টক কেনার পরে কমে গেলে কি করতে হয়, এইটা জানাটা সবচেয়ে জরুরি। কারণ আপনাকে এখানে কেউ কথা দিয়ে রাখে নাই, কিংবা কেউ লিখিত কোনো সম্মতি দেয় নাই যে আপনি যে স্টকটাতে ইনভলভ হবেন সেই স্টকটা বাড়তেই থাকবে। যদি স্টক মার্কেটের সাথে ট্রেডিং এর পার্সপেক্টিভ থেকে ইনভলভ হতে চান, তো আপনাকে ডেফিনেটলি ৪-৫টা জিনিসের
অ্যান্সার ক্লিয়ারলি থাকতে হবে, যেটাকে আমি ট্রেড প্ল্যান বলি। ট্রেড প্ল্যানিং এর মধ্যে ১ নম্বরে যেটা আসে যে আপনি কোন ট্রেন্ডগুলাকে প্রায়োরিটির মধ্যে রাখবেন। আপ ট্রেন্ডের স্টকে থাকবেন, ডাউন ট্রেন্ডের স্টকে থাকবেন, নাকি সাইড ট্রেন্ডের স্টকে থাকবেন। সেকেন্ড যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আপনি অবজারভেশনের মধ্যে যে স্টকগুলো রেখেছেন সেই স্টকগুলোকে আসলে কখন কিনবেন। মন চাইলেই তো আসলে স্টকটা আসলে কেনা যায় না। তো স্টক কেনার জন্য একটা বাই সিনারিও আসতে হয়। এই বাই সিনারিও গুলা কিংবা একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও গুলা এগুলো আপনি রিড করতে পারেন কিনা। ৩ নাম্বার যেটা আসতেছে, দিস ইজ ভেরি ভাইটাল, যে আপনি স্টক কেনার পরে কমে গেলে আপনার অ্যাকশনসটা কি হবে। যে কমে গেলে কি আপনি খালি তাকিয়ে তাকিয়ে দেখবেন আপনার স্টকের প্রাইস কমে যাচ্ছে, নাকি অন্য কিছু করার স্কোপ এখানে আছে। ৪ নাম্বার যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে না, প্রফিট টার্গেট কতটুকু হবে। কেনার পরে যদি প্রাইসটা বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনি আসলে কি করবেন, কতটুকু প্রফিটের জন্য আপনি ওই স্টকটাতে থাকবেন। সো এই ৪-৫টা জিনিসের উত্তর, এই ৪-৫টা প্রশ্নের উত্তর যদি আপনার কাছে না থাকে, আমি বলবো আপনি আসলে এখানে বিজনেস রিলেটেড চিন্তা ভাবনা নিয়ে আসেন নাই। আপনি এখানে মনে যা চায় সেটা করতে আসছেন, যে আপনার প্রফিট হলেও আন্দাজে হবে, আপনার লস হলেও আন্দাজে হবে। সো যদি এই মার্কেটে দীর্ঘমেয়াদে কেউ থাকতে চায় তাকে অবশ্যই এই ট্রেড প্ল্যানিং বলতে আমি যেটা বলি, যে কখন একটা স্টক কিনতে হয়, দাম কমে গেলে কি করতে হয়, বেড়ে গেলে কতটুকু গিয়ে প্রফিট টেক করতে হয়, এই জিনিসপত্রগুলো যদি না শেখা শুরু করে তার ট্রেডিং জার্নিটা ফ্রুটফুল হওয়া খুবই ডিফিকাল্ট। সো ট্রেড প্ল্যানিংয়ে কনসেন্ট্রেট করাটা খুবই জরুরি। আজকে আসলে মাত্র ২টা ক্রাইটেরিয়া নিয়ে কথা বলতে চাচ্ছি। একটা হচ্ছে গতকালেও আমি কিছু বাউন্স ব্যাক লক্ষ্য করেছি, এই বাউন্স ব্যাকগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কারেকশন ক্রাইটেরিয়া, যে সকল স্টকের মধ্যে প্রপার কারেকশন হচ্ছে। সো আজকে আসলে বেশি স্টক নিয়ে কথা বলবো না, যে ৪-৫টা স্টক কিংবা মানে প্রত্যেকটা সেগমেন্টে প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে ৫-৭টার বেশি স্টক আসলে থাকবে না, সব মিলিয়ে ম্যাক্সিমাম 20 স্টকস থাকবে। সো এখানে স্টকের নামগুলা ইম্পর্টেন্ট হবে না, ইম্পর্টেন্ট হবে চার্টের ফ্লোটা। সো আপনার নামগুলোকে ইগনোর করে চার্ট মানে ওই স্টকের চার্টটা কি ফ্লোতে আছে সেটাতে কনসেন্ট্রেট করলে আমার কাছে মনে হয় ট্রেডিং জার্নিটা ফ্রুটফুল করা সম্ভব। ইনফ্যাক্ট যারা চার্ট দেখে ডিসিশন নিতে পছন্দ করেন, এবং এর সাথে আমি একটু চেকলিস্ট নিয়েও কথা বলতে চাই, যে ট্রেডিংয়ে ভালো করতে চাইলে কিছু চেকলিস্ট মেনটেন করতে হয়। সো আমি যে চেকলিস্টটা মোটামুটি মেনটেন করি, আমি সেটার আলোকেই আজকের কথাগুলো বলার চেষ্টা করব। বেসিক্যালি আমি আসলে নিজে যে চেকলিস্টগুলো ফলো করি আমি সেগুলোই আসলে এইখানে আনার চেষ্টা করেছি। সো প্রথমে আসলে ইন্ডেক্সটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। ইন্ডেক্স এবং চেকলিস্ট নিয়ে আলোচনা করলে আমার কাছে মনে হয় যখন ইন্ডিভিজুয়াল স্টকগুলো আলোচনা করব তখন বুঝতে একটু সুবিধা হবে। সো এখানে দেখাই যাচ্ছে স্পষ্টতই যে আমার চেকলিস্টের সবার আগে কিন্তু থাকে ইন্ডেক্স। যেহেতু আমাদের দেশে ইন্ডেক্সটাকে কেনা বেচা করা যায় না, সো আমি কিন্তু সবসময় ইন্ডেক্স কোন ফ্লোতে আছে এটাকে সবার সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই। ইন্ডেক্স কোন ট্রেন্ডে আছে, এখন কোন সুইং চলতেছে, আপ সুইং চলতেছে, ডাউন সুইং চলতেছে, কিংবা ওভারঅল সিনারিওটাকে সবার আগে আমি এইটাকে প্রায়োরিটি দিই। সেকেন্ড যে বিষয়টা আসতেছে, যে পার্টিকুলার যে স্টকটা আছে সেই স্টকটা আসলে কোন ট্রেন্ডে আছে। থার্ড বিষয়টা ওই পার্টিকুলার স্টকের মধ্যে সুইং চলতেছে কি হবে, কোন সুইং আছে, আপ সুইং এ, ডাউন সুইং এ, সাইড সুইং এ। ৪ নম্বরে আছে হচ্ছে সুইং এর ভেতরে কোন ফেজে আছে, উপরের দিকে একটা ফেজে আছে নাকি নিচের দিকের একটা ফেজে আছে। আমি যদি ট্রেড প্ল্যান করতে চাই সেই ক্ষেত্রে আমার ক্যান্ডেলটা কেমন আসছে, বাউন্স ব্যাক এসছে, কিংবা যদি সেল দিতে চাই সেই ক্ষেত্রে আমার ক্যান্ডেলটা কেমন আসছে, সেল সিনো টাইপ ক্যান্ডেল আসছে। আর যত ভালো বাউন্স ব্যাকই পাওয়া যাক না কেন, প্রিভিয়াস যদি কোনো রেজিস্ট্যান্স থাকে ওইটা আমাদের কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। আর আমি কোন জায়গায় কোন স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নিচ্ছি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা, এটা কিন্তু আমার ট্রেডিং বেসিক্সে আছে। ফেজ ওয়াইজ ট্রেডিং স্ট্র্যাটেজি এটাও আমার ট্রেডিং বেসিক্স প্লেলিস্টে আছে। ডাউন সুইং এর বাউন্স ব্যাক এইটা নাই, এইটা
হয়তো আজকে একটু কথা বলবো কারণ অনেক স্টকই ডাউন সুইং এর বাউন্স ব্যাকে আছে। ট্রেন্ড লাইন ব্রেকআউট এটাও নাই। এটার একটা ভিডিও করার ইচ্ছা আছে। তবে আজকে যদি কোনো ট্রেন্ড লাইন ব্রেকআউট চোখে পড়ে এটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভলিউমও একটা ফ্যাক্ট, কিন্তু আমার ভলিউমটা আমার চেক লিস্টে কিন্তু অনেক নিচে। তো ভলিউম নিয়ে কখনোই আমি মানে এত বেশি কনসার্ন হই না। সেক্টরাল মুভমেন্টটাও দেখা যেতে পারে, যে স্টকে আমি কিনতে চাচ্ছি তার সেক্টরাল মুভমেন্ট কেমন, ওই সেক্টর বাদ বাকি স্টক কেমন করতেছে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আমি যখন ট্রেড প্ল্যানিংটা করব, এটা ভালো না করে খারাপ করলে আসলে আমার কি করণীয় সেইটা স্টপ লসের মধ্যে রেখেছি। আর 11 নম্বরে হচ্ছে প্রফিট টার্গেটটা আমার কেমন হবে। কারণ এই যে চেক লিস্ট, এই চেক লিস্টের সবার শেষে কিন্তু আমার প্রফিটের বিষয় আসতেছে। এই সবগুলা যদি আমি ঠিকমতো মেনটেন করতে পারি, আমার ট্রেডিং জার্নিতে প্রফিট অটোমেটিকই হবে। প্রফিট নিয়ে চিন্তা করার কিছু নাই। লস নিয়ে ভাবেন আপনি চেকলিস্ট অনুযায়ী ট্রেড প্ল্যান সাজাতে পারতেছেন কিনা, এটা নিয়ে ভাবা উচিত। সো সবার আগে যেহেতু আমি বলেছি যে ইন্ডেক্সটাকে খুবই প্রায়োরিটিতে রাখতে হবে, ইন্ডেক্সের ফ্লো অনুযায়ী কিংবা মার্কেটের ফ্লো অনুযায়ী নিজেকে সিনক্রোনাইজ করতে হবে। সো ইন্ডেক্সের যেমন আমি এই দিন থেকে বলতেছি যে ভালো কোনো বাই সিনারিও নাই কিংবা ইন্ডেক্সের সেল সিনারিও চলে আসছে, তারপরেও কিন্তু আসলে আমরা হাতে গোনা দুই একটা স্টকের মধ্যে ভালো করতে দেখেছি এবং প্রপার কিন্তু এখন কারেকশনের রিফ্লেকশনই আছে। সো ইন্ডেক্স যখন কারেকশনের রিফ্লেকশনে থাকে তখন প্রপার রিটেস্ট না পেলে ট্রেড প্ল্যানিং করাটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, একটু রিস্কি হয়ে যায়। ইনফ্যাক্ট রিটেস্ট সিনারিওটা কি আমি অনেকবারই বলেছি, আমার ট্রেডিং বেসিক্স প্লেলিস্টেও আছে, ওইখান থেকে রিটেস্ট সিনারিওটা দেখে নিতে পারেন। সো বাউন্স ব্যাক সিনারিওর শুরুতেই যদি আমরা আসলে বিবিএস কেবলসটাকে দেখতে চাই, এই নামটাকে ভুলে যান, ঠিক আছে? বিবিএস কেবলসের চার্টটাকে দেখতে চাই, এইরকম চার্টের রেফারেন্স মধ্যে থাকলে আমার কাছে মনে হয় ভালো, কারণ ট্রেডাররা পার্টিকুলার কোনো স্টকের মধ্যে থাকে না, চার্টই ডিসাইড করে দেয়, ডিসিশন নিয়ে দেয় যে সিনারিওটা আসলে কি। সকল স্টকে ট্রেডারদের কাছে ভালো স্টক, সকল স্টকে ট্রেডারদের কাছে খারাপ স্টক যখন যে সিনারিওতে থাকে সেটা অনুযায়ী ডিটারমিন হয় যে স্টকটা আসলে ভালো না খারাপ। প্রথমেই যদি আমরা দেখি, ধরেন আমি ট্রেড প্ল্যান করব কি করব না। ফর এক্সাম্পল 1 নম্বর চেক লিস্টে যেটা আছে ইন্ডেক্স, তো ইন্ডেক্স ডাউন সুইং এর ফ্লোতে চলতেছে, কিন্তু এই স্টকটাও কিন্তু প্রপার ডাউন সুইং এর ফ্লোতেই চলতেছে, ঠিক আছে? তো ওভারঅল সিনারিওটা কি, এটা কনভেনশনাল সাপোর্টের জায়গা ছিল, কিছুদিন আগে এইটা ব্রেক করে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে প্রপার ডাউন সুইং এ চলে আসছে। ওভারঅল কিন্তু ডাউন ট্রেন্ডেও চলতেছে, কারণ স্টক প্রাইসটা হচ্ছে মুভিং এভারেজের নিচে। কিন্তু গতকাল কিন্তু ক্যান্ডেল ওয়াইজ প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে। এখন হিয়ার কামস দ্য বিগ কোয়েশ্চেন, যে ইন্ডেক্স ডাউন সুইং এর ফ্লোতে চলতেছে, আপনি প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে, স্টক প্রাইসের মধ্যে প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে, এই মুহূর্তে ট্রেড নেওয়া যাবে কি? ডেফিনেটলি ট্রেড নেওয়া যাবে, কারণ ক্যান্ডেলটা খুবই সুন্দর এসছে। কিন্তু আপনি যদি এর চেয়েও কনফার্ম হতে চান, সো আপনাকে কিন্তু রিটেস্টের জন্য ওয়েট করতে হবে। রিটেস্ট সিনারিওটা কেমন হতে পারে, যে আগামীকাল ধরেন এইখানে একটা খারাপ ক্যান্ডেল চলে আসবে, একটা সেল সিনারিও টাইপ আসবে, কিন্তু পরের দিন আবার একটা ভালো টাইপ ক্যান্ডেল আসবে। তো এইটা হচ্ছে আমি রিটেস্ট বলতে চাচ্ছি। তো এই ধরনের সিনারিও পেলে তো মোর কনফার্ম হয়ে ট্রেড করা যায় এই ডাউন ট্রেন্ডে কিংবা ডাউন সুইং এর মধ্যেই। ধরেন আপনি গতকাল এই বাউন্স ব্যাকে ট্রেড নিয়েছেন, সো আপনার এখন এক্সপেকটেশন কি থাকবে? এক্সপেকটেশন কিন্তু বেশি রাখা যাবে না, কারণ আমরা জানি কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী স্টক প্রাইসটা চলে। যে স্টক প্রাইসটা কি অনুযায়ী চলে, একটা ডাউন সুইং এর পরে যদি বাউন্স ব্যাক হয় এবং সেই বাউন্স ব্যাকটা যদি ফ্রুটফুল হয়, ডাউন ট্রেন্ডের স্টকের আপ সুইং হয় ছোট। আর এখানে মুভিং এভারেজ আর একটা রেফারেন্স হতে পারে, এই মুভিং এভারেজগুলোর থেকে অনেক সময় রেজিস্ট্যান্স পেয়ে আবার ডাউন সুইংয়ে চলে আসে, যেটা আমরা যে এইখানটায় দেখেছি। যখনই মুভিং এভারেজের নিচে চলে আসছে তখন মুভিং এভারেজই কিন্তু একটা রেজিস্ট্যান্সের জায়গা। সো এইখানে যদি এটা বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়, এইটুকের বেশি কিন্তু ইনিশিয়ালি হবে না। সো ট্রেড প্ল্যানিং করলেও আমাদের প্রফিট টার্গেটটা কিন্তু এরকম রাখতে হবে। এর আগেও কিন্তু শেষ হয়ে যেতে পারে, যদি একটা প্রপার সেল সিগন্যাল চলে আসে, মার্কেট যদি সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এক্সিটের প্ল্যান করে ফেলতে হবে। সো চেকলিস্ট অনুযায়ী আবার একটু যদি দেখতে চাই, সো ইন্ডেক্সের কথাটা বললাম, পার্টিকুলার স্টকের ট্রেন্ড, সুইং ফেজ কি অবস্থায় বললাম, বাউন্স ব্যাক আছে কিনা, কারণ ট্রেড প্ল্যান করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল লাগবে, কারণ ও প্রতিদিনই পড়ে যাচ্ছে। সো প্রপার একটা বাউন্স ব্যাক না পেলে আপনি তো কোনো ইন্ডিকেশন পাবেন না
যে ইন্ডিকেশনটা কি? যে ওইখান থেকে বাউন্স করে উপরের দিকে যেতে পারে। সো এই ইন্ডিকেশন না পাওয়া পর্যন্ত কোনো স্টকে ইনভলভ হওয়াটা ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে খুব একটা ওয়াইজ বলে আমার কাছে মনে হয় না। সো এটা কোন স্ট্র্যাটেজির মধ্যে পড়তেছে? এটা হচ্ছে ডাউন সুইং বাউন্স ব্যাক স্ট্র্যাটেজির মধ্যে পড়তেছে। তো এখানে প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স আছে? না, প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স নাই। ভলিউমের বিষয়টা কি? যে ভলিউম যা আছে এরকম থাকলেও সমস্যা নাই। হিউজ ভলিউম না হয়ে গেলেই হইছে। একটা লেভেলে যে সার্টেন লেভেলে থাকে, ইটস ওকে। সো এখানে একটা সার্টেন লেভেলে আছে, ভালো। স্টপ লস প্রাইসটা কি হবে? নরমালি স্টপ লসটা হয় যে ক্যান্ডেল এন্ট্রি দিবেন, তার আগের ২ দিনের সাথে হিসাব করে তার নিচে হবে স্টপ লস প্রাইসটা। ঠিক আছে? যে আপনি যদি উপরে না গিয়ে এটা নিচে যায়, সো আপনাকে ট্রেড থেকে এক্সিট নিয়ে নিতে হবে। কিন্তু আমি আসলে নিজেও এটা ফলো করি না। আমি পরের দিনে যদি ভালো ক্যান্ডেল না পাই, ম্যাচিউর ডেতে এক্সিট নিয়ে নিই। ঠিক আছে? সো এতে আপনি এই স্টপ লসটাকেও এভয়েড করতে পারবেন। প্রফিট টার্গেটটা কেমন হয়? প্রফিট টার্গেট নিয়ে তো বললাম। ইনিশিয়ালি প্রফিট টার্গেট যদি ইন্ডেক্স সাপোর্ট দেয়, এই মুভিং এভারেজ গুলা পর্যন্ত ছোট একটা আপসুইং হবে। ঠিক আছে? এটা হতে পারে আপনার 8% হতে পারে, 10% হতে পারে, 15%। আবার এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল নাও হতে পারে। ঠিক আছে? সো এই সবকিছু মাথায় রেখে আপনাকে ট্রেড প্ল্যান সাজাতে হবে। এখন ধরেন আপনি এই যেখানে ট্রেড প্ল্যান করেছেন, আগামী দিন ক্যান্ডেলটা ভালো আসলো না। ম্যাচিউর ডেতে আপনি যদি এক্সিট না নিয়ে ওই স্টক নিয়ে বসে থাকেন, তো এর জন্য তো মার্কেটকে ব্লেম করে লাভ নাই। দোষটা হচ্ছে আপনার যে আপনি প্রপার ট্রেড প্ল্যানিং গুলা মার্কেটের সাথে সিনক্রোনাইজ করে সাজাতে পারছেন না। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.